হচ্ছে এই যে কোটা আন্দোলন বা হচ্ছে এক দফা দাবি, কোটা আন্দোলন, আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির সাথে সম্পৃক্তদের আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন, কত বছর মেয়াদি, খুব সংক্ষেপে বলবেন কত বছর মেয়াদি, এবং হচ্ছিল তাদের নিয়ে যে একটা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটা কোথায়? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা মূলত ব্র্যাক থেকে আমাদের যে ব্র্যাকের যে টিম আছেন ওনারা প্রথমে হসপিটালগুলোতে গিয়ে তাদের একটা তালিকা তৈরি করে এবং আমরা এটা থেকে মোট 250 জনের মতো একটা তালিকা পাই। পরবর্তীতে আমরা 28 জনকে এর মধ্যে পাই যাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, যেমন হাত বা পা হারিয়েছেন। তো আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে এনাদেরকে আমরা 5 বছর মেয়াদি একটা মেডিকেল সাপোর্ট দিব এবং এর ভিতরে তাদের যত ধরনের পার্টস রিপ্লেসমেন্ট লাগে সেগুলো আমরা করব। তো অলরেডি আমরা 8 জনকে পা লাগিয়ে দিয়েছি এবং এখানে ভর্তি আছেন তারা, আর বাকিদেরকেও আমরা বিভিন্ন ভাগে ভাগে এখানে নিয়ে আসবো। আর তাদের এখানে আসা যাওয়া থাকা খাওয়া সমস্ত খরচ ব্র্যাক বহন করছে একজন অ্যাটেন্ডেন্ট সহ। তো এভাবে আর কি আমাদের কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে যে তারা যেই কাজে দক্ষ তাদেরকে সেই কাজে আমরা প্রশিক্ষণ দিয়ে যাতে তারা তাদের কর্মসংস্থান করতে পারে এই বিষয়ে আমরা তাদের একটা পরিকল্পনা নিয়েছি আর কি। পাচ্ছি, কিন্তু আপা একটু যদি আরেকটু বাধা আর একটু জোরে বলবো। আশেপাশে নয়েজ তো আমি সাউন্ডের সমস্যা নেই, বাড়াইছি, সাউন্ডের সমস্যা নেই তো না এমনি সমস্যা আবার বলতে হবে, একটু বললে ভালো হয়, অনেক অনেক লো সাউন্ড। সেম জিনিসই আপনি বলবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা এই পর্যন্ত 250 জনের একটা তালিকা তৈরি করেছি। আমরা আগস্টের মাঝামাঝি সময় থেকে তাদের এই কাজটা শুরু করেছিলাম। বিভিন্ন হসপিটালে যারা ভর্তি ছিলেন তাদের কাছ থেকে আমরা এই তালিকাগুলো সংগ্রহ করি এবং পরবর্তীতে এখানে মোট 28 জন পেশেন্টকে আমরা পাই যাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, যেমন হাত এবং পা হারিয়েছেন। তো তাদেরকে আমরা আমাদের এই তালিকাভুক্ত করি এবং এখান থেকে তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে এখানে এনে চিকিৎসা দেওয়ার একটা পরিকল্পনা নেই। এই পর্যন্ত আমরা মোট 8 জনকে এখানে ভর্তি রেখেছি, তার মধ্যে একজন অলরেডি বাড়ি চলে গিয়েছেন, উনি ভালোভাবে হাঁটতে পারছেন, এখন তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছেন। আর 7 জন এখানে ভর্তি আছেন, তার ভিতরে 5 জন অলরেডি পা লাগানো হয়েছে, তারা প্র্যাকটিস করছেন, আর 3 জনের পা তৈরির পথে আছে। তো এভাবে আর তাদেরকে আমরা এখানে আসা যাওয়া থাকা খাওয়া সহ সমস্ত খরচ বহন করছি, তাদের একজন অ্যাটেন্ডেন্ট সহ। আর আমাদের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর তাদেরকে আমরা এই সাপোর্টটা, তাদের যে কোনো ধরনের পার্টস রিপ্লেসমেন্ট লাগুক, অ্যাডজাস্টমেন্ট লাগুক, এগুলার ক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আরেকটা বিষয় তো আছে যে আরেকটা বিষয় পরিকল্পনা আপনাদের আছে যে হ্যাঁ, যে আমাদের আরেকটা পরিকল্পনার মধ্যে এখনও এটা আমাদের চিন্তা ভাবনায় আছে যে তারা এখান থেকে যখন তারা পা লাগিয়ে সুস্থভাবে হাঁটাচলা করতে পারবেন তখন তাদেরকে আমরা একটা স্কিল প্রশিক্ষণের ব্যবস্থা করব। যেই কাজে দক্ষ সেই কাজে তাকে প্রশিক্ষণ দিয়ে যেন তারা কর্মসংস্থান করতে পারে, এই চেষ্টাটা আমরা করবো। একটা বিষয় জানতে চাই, ধরেন হচ্ছে তারা কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত না বা আপনারা কোনো সাপোর্ট দিচ্ছেন না, সেক্ষেত্রে অন এভারেজ কত খরচ হতে পারত যে এই ধরনের ফেসিলিটিসের ক্ষেত্রে, এবং যেই সাপোর্টটা আসলে আপনারা দিচ্ছেন অন্যদের ক্ষেত্রে সেটা অনেক ব্যয়বহুল? জি না, এখানে বিভিন্ন ধরনের পা আছে, যেমন সমাজের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করে আমাদের এই পাগুলি আনা। তো আমাদের এখানে সর্বনিম্ন পায়ের দাম হচ্ছে 26,500 টাকা থেকে শুরু করে এই 10 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির পা আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা তখন বিবেচনা করব যে উনি কোন সিস্টেমের পাটা দিলে সর্বোচ্চ ব্যবহার করে উনি ওনার লাইফটাকে ঠিক করতে পারবে। প্লাস আমাদের ব্র্যাক থেকেও তখন যারা গরিব আছেন, যারা একদমই এরকম পা লাগানো সামর্থ্য নেই, তাদেরকে হয়তো ব্র্যাক থেকে সাপোর্ট দিয়ে তাদের সামান্য কিছু টাকা নিয়েও তাদের কৃত্রিম পায়ে সরবরাহ করা হয়। আমি তাহলে একটা বিষয় জানতে চাই যে আপনার তারা যখন আসছেন হাসপাতালের পর তাদেরকে আসলে মানসিক যে ট্রমা থেকে শুরু করে মানসিকভাবে আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন তারা যাতে আবার আগে নতুন লাইফে ফিরে যেতে পারে? সেক্ষেত্রে এটা তো আসলে শারীরিক বিষয়টা না, সেটা মানসিক বিষয়। হ্যাঁ, অবশ্যই এটা অনেকটাই মানসিক বিষয়। চিন্তা করবে যে আমাদের পানি, হ্যাঁ আমরা একবারে পুরো লাইফটা শেষ হয়ে গেল, এই ধরনের বিষয়টা আপনি আপনার মতো করে। এটা হচ্ছে যে অনেকে মনে করেন যখন পা হারিয়েছে তখন প্রথমেই তাদের মাথায় যে চিন্তাটা আসে যে আমি আগে যে কাজগুলো করতাম এখন হয়তো আমি আর এই কাজগুলো করতে পারবো না।
তো আমরা যখন হসপিটালে ওনাদেরকে ভিজিট করি বা আমাদের টিম যখন ভিজিট করে তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ওনাদেরকে সুস্থ হওয়ার পর আমাদের সেন্টারে নিয়ে আসব এবং আমরা দেখাবো যে এখানে মানুষ আসলে সুস্থভাবে হাঁটতে পারে এবং হাত লাগিয়েও অনেক সময় সেটা কসমেটিকভাবে তাকে দেখতে সুন্দর দেখা যাবে। সামান্য কাজ যদিও কসমেটিক হ্যান্ড বা মাইও ইলেকট্রিক হ্যান্ডে যদিও মানুষের সমস্ত কাজগুলা করতে পারবে না, কিন্তু তারপরও দেখা গেছে যে তখন মানুষের মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না, আমি এই কাজ মানে আমাকে দেখতে এখন অসুন্দর দেখা যাচ্ছে না বা আমি কাজগুলা করতে পারতেছি। পা দিয়ে তারা সর্বোচ্চ পরিমাণ ফ্যাসিলিটি পাবে, কারণ পা দিয়ে মানুষ শুধু হাঁটে, সেটা দিয়ে কিন্তু কোনো কাজ করা হয় না। কিন্তু হাত দিয়ে মনে করেন অনেক সময় অনেক সূক্ষ্ম কাজ করা হয়, যেটা সব কাজ হাত দিয়ে করা সম্ভব হয় না। পা দিয়ে সমস্ত কিছু মানে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আনা যায় একটা পেশেন্টের। তো এইভাবে আর কি তখন ওনাদেরকে যখন এখানে এনে সমস্ত রোগীদেরকে দেখে ওনারা, তখন ওনারা নিজেদের মনে একটা আশা পায় যে না, আমরাও হাঁটতে পারবো, আমরাও কাজ করতে পারবো, আমাদের জীবনটা এভাবে থেমে থাকবে না। আর এখানে আমরা সাইকোসোশ্যাল কাউন্সিলিংও করানো হয় ওনাদেরকে ব্র্যাকের পক্ষ থেকে, কারণ মেন্টাল ট্রমাটা এত সহজে চলে যাবে না। আর এই যে দুর্ঘটনার পরে তারা যখন বাস্তব জীবনে যাবে তখন যাতে তারা ওই সিচুয়েশনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে বা অতটা যাতে ভেঙে না পড়ে, এই কারণে আমরাও সবসময় ওনাদেরকে যখন এখানে প্রশিক্ষণকালীন সময় আমাদের সাথে থাকবে, আমরা ওনাদেরকে সবসময় ওইভাবে কাউন্সিলিংয়ের মধ্যে রাখি। ইনসার্ট নিন সেটা দেখাবে যে পায়ের অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আমরা যে কসমেটিক কভারগুলো দিলে আমরা সেগুলোর অ্যাডজাস্টমেন্টগুলো করে দিব। বা অনেক সময় দেখা গেছে যে পাটা ইউজ করতে করতে অনেক সময় পানি টানি লেগে গিয়েছিল, বা আইটিতে যে ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু ব্র্যাক তাদের পাশে দাঁড়িয়েছেন, বা নেপালে যখন ভূমিকম্প হয়েছিল। ইভেন্টগুলো আরেকবার একটু বলবেন, মানে এখন থেকে করছেন না, অনেক আগে থেকেই করে আসছে? হ্যাঁ, এটা অনেক আগে থেকেই আমরা করে আসছি। এটা হচ্ছে সর্বপ্রথম 2013 সালে যখন রানা প্লাজা দুর্ঘটনা ঘটে, অ্যাসেসমেন্ট করে তাদের জন্য কি করা দরকার সেই বিষয়ে কাজ করে। রানা প্লাজার পরে হাইতিতে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, যে আমেরিকার যে হাইতি একটা ছোট দ্বীপপুঞ্জ, ওখানেও আমাদের বাড়ি ঘর নষ্ট হয়ে গিয়েছিল। তখন ওখানে ওনাদেরকে হাত পা সরবরাহ করা হয়, ওখানেও প্রায় 5 বছর যাবৎ এই প্রোগ্রাম ছিল। তারপর ওখানে ওনাদের ঘরবাড়ি এগুলো ব্র্যাকের পক্ষ থেকে করে দিয়ে পরে ওনারা যখন নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারছে তখন আমাদের প্রোগ্রাম দেশে চলে আসছে তাদের হাতে। রানা প্লাজায় কতজনকে সেবা দেওয়া হয়েছে? রানা প্লাজায়